রঙিন ক্যানভাস আমাকে কবিতা পড়তে বলেছিলেন, কিন্তু এই নেটের অসুবিধার জন্য কানেকশনটা লাগছিল না। বহু কষ্টে এখন কানেকশনটা লেগেছে। আমার তো ডায়াল আপ কম্পিউটার, স্মার্টফোন নয়, অনেক অসুবিধা হয়। তারপরে বুঝতে পারছিলাম না যে কোথায় ক্লিক করলে রঙিন ক্যানভাসের কোথায় কোন ক্যামেরায় ক্লিক করলে খুলবে। তো অনেক চেষ্টার পরে খুললো। জানি না সবাই দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন কিনা, কেননা কারোর তো কোনো কমেন্ট এখন অব্দি দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি একমাত্র বাঙালি কবি যাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল রাস্তা দিয়ে হাঁটিয়ে। নজরুলকেও এরকম অবস্থায় পড়তে হয়নি যা আমাকে পড়তে হয়েছিল। রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে পাড়ার কুকুররা ভেবেছে যে আমাদের এই পাড়ার লোকটাকে, যে আমাদের বিস্কুট টিস্কুট খাওয়ায়, তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তো তারাও দল বেঁধে আমার সঙ্গে পেছনে পেছনে গিয়েছিল। মানে পুলিশ এসে আমাকে নিয়ে গিয়েছিল। তো তারপর আমাদের যখন মামলা চলছিল আর কি, সেই সময় মাঝামাঝি সময় ওক্টাভিও পালস আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমাদের পাটনার বাড়িতে। কিন্তু যেহেতু উনি একজন রাষ্ট্রদূত, একলা আসতে পারবেন না, ছিলেন গভর্নর হাউসে, তাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে এসেছিলেন আমাদের বাড়িতে। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন উনি তো নিজের পুরো পুলিশ বাহিনী নিয়ে আসবেন, তাই পুলিশ বাহিনী নিয়েই এসেছিলেন। পাড়ার লোকরা ভাবলো যে এই লোকটা আবার বোধহয় সরকারের বিরুদ্ধে লিখেছে, এর আগে সরকারের বিরুদ্ধে লিখেছিল, তখন ধরা পড়েছিল, মামলা চলছে এখনো কতদিন হয়ে গেল, আবার নিশ্চয়ই লিখেছে, তাই জন্য একে আবার পুলিশে ধরতে এসেছে। তারপরে বাবা বাইরে বেরিয়ে লোকেদের বললেন যে না না, ইনি একজন অন্য দেশের কবি, দেখা করতে এসেছেন। তার আগে অবশ্য অ্যালেন গিন্সবার্গ এসেছিল আমাদের বাড়িতে। অ্যালেন গিন্সবার্গ এসে আমাদের বাড়িতে ছিল, কিছুদিন ছিল। তো আমাদের বাড়িতে তো সে তখন অবস্থা ভালো ছিল না, আমাদের বাড়িতে সোফা ছিল না, ডাইনিং টেবিল ছিল না, মানে আদর আপ্যায়ন অতিথিদের করার জন্য কোনো ব্যবস্থাই ছিল না। তো মাটিতে বসে গিন্সবার্গ খেত, হাত দিয়েই খেত। আর মা ওই আমাদের বাড়িতে ওই সিলিং ফ্যান ট্যানও ছিল না, মা হাত পাখা, ওই তাল পাতার যে হাত পাখা হয় তার বাতাস করতেন। যাই হোক, গিন্সবার্গ ছিল অনেকদিন। গিন্সবার্গ যখন এসেছিল তখন ওকেও আমার বাবা চিনতে পারেননি, কেননা গিন্সবার্গ এসেছিল কাঁধে গামছা, একটা পাঞ্জাবি পরে, আর কি বলে ধুতি নয় পায়জামা পরে, আর বড় বড় চুল, শান্তিনিকেতনী ঝোলা একটা সঙ্গে। বাবাকে জিজ্ঞেস করেছিল যে মালায় হ্যাঁ হিন্দিতে। বাবা বলেছিলেন কোনো সাধু টাধু বোধ হয়, কেননা আমার সঙ্গে তো নানান রকমের লোক যোগাযোগ করতো বা কথা বলতে আসতো। তাই উনি আমাকে ডেকে বললেন যে একজন সাধু এসেছে দেখা করতে। আমি যখন গেলুম, আমি তো আগে থাকতে গিন্সবার্গের সঙ্গে পরিচিত ছিলাম না। সে 1963 সালে, তখন গিন্সবার্গ নিজের পরিচয় দিল, তখন জানতে পারলাম। কিন্তু গিন্সবার্গ আসার আগে আমি বিটদের লেখাটাকে পড়িনি, বিটনিকদের লেখা পড়ি অনেক পরে, যখন গিন্সবার্গ ফেরত গেল। আর ওর যে প্রকাশক লরেন্স ফার্লিং হেট্টি, তিনিও একজন বিট প্রকাশক, এই বিট কবি। তিনি ওনার ওনার একটা দোকান আছে সান ফ্রান্সিসকোয়। এখন তো ওনার 100 বছর বয়স হয়ে গেছে, কিছুই করেন না, দোকান চালায় একজন জাপানি। উনি আমাকে ওই বিটদের লেখা বইপত্র পাঠিয়েছিলেন। আর গিন্সবার্গের আবৃত্তি করা হাউল আর ক্যাডিসের রেকর্ড, সেই তখনকার দিনে লং প্লেইং রেকর্ড হতো, তো সেই লং প্লেইং রেকর্ড পাঠিয়েছিলেন। তো সেইগুলোই ওই লং প্লেইং রেকর্ড শুনেই
আমি এই হাউল অনুবাদ করেছিলাম আর ক্যাডিশ অনুবাদ করেছিলাম। অনেকে ভাবে যে আমরা বুঝি অনেক লেখাপড়া শিখে একেবারে আসরে নেমেছি, তা তো নয়। সকলেই এসেছিলাম গরিব পরিবার থেকে, মানে তখনকার দিনে যাকে বলা হতো ছোট লোক পরিবার, সেই পরিবার থেকে এসেছিলাম। তাই মানে সেরকম ছিল না। যাই হোক, এখন কয়েকটা কবিতা পড়ি। রোশনি ইসলাম আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। তাও আমি তো ঠিক মতো বুঝতে পারিনি যে কি করে এই সাইটে আসতে হবে। উনি যদিও বারবার বোঝাচ্ছিলেন যে এই করতে হবে, কি করতে হবে, তাও ঠিক মতো বুঝতে পারেননি। তাই যাই হোক, এখন কয়েকটা কবিতা পড়ি। জানি না কজন শুনছেন, বা আমার কবিতার সঙ্গে কজনই বা পরিচিত তাও তো জানি না। আমার নামের সঙ্গে অবশ্য অনেকেই পরিচিত, মানে ওই গরু চণ্ডীদাস আর রায় গুণাকরের সঙ্গে আমার মনে হয় 200-300 বছর পরেও আমার নামটাই উচ্চারিত হবে। আমার কবিতা কেউ পড়বেন কিনা জানি না। তখন যেরকম ওই গরু চণ্ডীদাস বা রায় গুণাকরের কবিতা এখন তো আর কেউ পড়েন না, ওই একাডেমিশিয়ানরাই শুধু পড়েন, বা যারা পিএইচডি করেন তারা রেফারেন্সের জন্য পড়েন। প্রথম কবিতাটা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা বলে নি যে আমার কবিতা ঢাকায় প্রকাশিত হতো না আগে, ঢাকার পত্র পত্রিকায়। মাহমুদ কামাল প্রথম, উনি টাঙ্গাইলে থাকেন, প্রথম প্রকাশ করা আরম্ভ করেন আমার কবিতা। তারপরে এখন আমার লেখা তো পূর্ববঙ্গে প্রকাশিত, সরি, বাংলাদেশে প্রকাশিত হয় নানান জায়গায়, নানান পত্রিকায়, নানান সাইটে। তাছাড়াও আমার বইও এখন প্রকাশ করেন বাংলাদেশের প্রকাশকরা। মানে আমার উপন্যাস প্রকাশ করেছেন, আমার প্রবন্ধের বই প্রকাশ করেছেন, আমার প্রবন্ধের বই প্রকাশ করেছেন এই বৈভব প্রকাশনী আছে পাপিয়া জেরিনের, উনি আমার একটা বিনয় মজুমদারকে নিয়ে লিখেছিলাম একটা দীর্ঘ প্রবন্ধ কবিতীর্থ পত্রিকায় এখানে, তো সেটা ওনাকে পাঠিয়েছিলাম। উনি ওটা গ্রন্থাকারে প্রকাশ করেছেন বৈভব প্রকাশনী থেকে। এছাড়াও আমার নামগন্ধ উপন্যাস প্রকাশিত হয়েছে ওখানে, আর ডুবজলে যেটুকু প্রশ্বাস প্রকাশিত হয়েছে। তাই মানে এখন আমার বই টই ওখানে প্রকাশিত হচ্ছে। তার ফলে প্রকাশক ওখানকার ক্রেতারা ওখানকার দামেই বই পাচ্ছেন। এখান থেকে যখন বই যেত বা যায়, সেই বইগুলো ডবল দামে বিক্রি হয় ওখানে। মানে আমার হাঙ্গরি কিংবদন্তিটা 600 টাকা দাম এখানে, ওখানে 1200 টাকা দিয়ে কিনতে হয়। তবুও কেনেন অনেকে দেখি, কেননা এই বিদিত, তক্ষশিলা, বাতিঘর, পাঠক সমাবেশে বই যায়, তো শুনি যে ওখান থেকে বিক্রি হয়ে গেছে বই। মানে কত দাম দিয়েও যদি পাঠক কিনছেন, তার মানে বুঝতে হবে যে আমার ভালোই পাঠক আছেন বাংলাদেশে। যাই হোক, যা বলতে চাইছিলাম যে এই বইটা লিখছেন, এই বইটা ঢাকা থেকে প্রকাশিত হয়েছে, ঢাকার বিভাস প্রকাশন প্রকাশ করেছেন বইটা, কবিতার বই। মানে ঢাকার থেকে প্রকাশিত হওয়ার ফলে ঢাকাতেই পাঠক পেয়ে যাচ্ছেন কম দামে আমার বই। যা এখান থেকে যদি যায়, এখান থেকে আমার কবিতার বই, যেটা আর কি যে বইটায় সব কবিতাগুলো আছে, কেননা আমার তো তাছাড়া আর কবিতার বই আলাদাভাবে নেই, তো সেই কবিতার বইটার দাম এখানে 250 টাকা, ওখানেতে গিয়ে লোকে 500 টাকায় কিনতে হবে। এই বইটার তো অনেক কম দাম। যাই হোক, পড়াটা আরম্ভ করি, কেননা অনেকে তো আমার কবিতা শুনবেন বলেই এসেছেন, জানি না কজন এসেছেন, তবু পড়ি। প্রথম কবিতা হলো একা। একাই লড়েছিল, কেউ বলেননি হোক কলরব। একাই নেমেছিলুম ব্যাংশাল কোর্টের সিঁড়ি বেয়ে,
সেদিন একাই কলকাতার পথে পথে ঘুরেছিল, রাজপথে ঘুরেছিল একাই, গঙ্গার তীরে রাস্তায় সারা রাত ঘুরেছিল সকাল পর্যন্ত। পরের কবিতা বাংলার ত্রস্ত নীলিমা। মানে জীবনানন্দ ওনার বইটার নাম ঠিক করেছিলেন যে এই নামই রাখবেন, বাংলার ত্রস্ত নীলিমা। কিন্তু যখন পাণ্ডুলিপি পাওয়া গেল তখন মানে যারা আর কি নির্ণয় নিলেন তারা নাম দিয়ে দিলেন রূপসী বাংলা বইটার। কবিতাটা পড়ি। সোনালি ডানার চিল নাইয়ার কাঁদেও না এখন, কেবল সারাদিন ডিজেল আকাশ জুড়ে শকুনেরা পাক খায়। আপনার দেখা সেই সব বধুরাও নেই, তারা সব ধর্ষিত হয়ে ধানসিঁড়ি নদী তীরে লাশ হয়ে গেছে। উবে গেছে ব্রাহ্ম ধর্ম, গায়ে ও শহরে যখন তখন দাঙ্গা লেগে যায়, লাশ পড়ে থাকে। আমিও আপনার মতো মিশতে পারি না হায় সবাইয়ের সাথে, মনে হয় বিশ্বাস করার মতো কিছু নেই, কেউ নেই। বাংলার ত্রস্ত নীলিমা ছেড়ে আত্মনির্বাসন আজ ভালো মনে হয়। এবারে একটা কবিতা পড়ি যেটা অনেক মানে বেশ কয়েকজন প্রায় 7-8 জন পাঠিকা এই কবিতাটা পড়ে আপলোড করেছেন ইউটিউবে, বা আমাকে দিয়েছেন, আমি সেটা আপলোড করে দিয়েছি। কবিতাটার নাম মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো। মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো, মুখ দেখে ভালোবেসে বলেছিলে চলুন পালাই, ভীতু বলে সাহস জোগাতে পারেনি সেই দিন, তাই নিজের মাথা কেটে পাঠালো আজকে ভ্যালেন্টাইনের দিন। ভালো করে গিফট প্যাক করা আছে, ভালোবাসি লেখা কার্ড সব, সব পাবে যা যা চেয়েছিলে, ঘাম লালা অশ্রু জল ফাটা ফুটো ঠোঁট। তুমি ঝড় তুলেছিলে, বিদ্যুৎ খেলিয়েছিলে, জাহাজ ডুবিয়েছিলে, তার সব চিহ্ন পাবে কাটা মাথাটায়। চুলে শ্যাম্পু করে পাঠিয়েছি, উলঙ্গ দেখার আতঙ্কে ভুগতে হবে না। গৌরীয় লবণাক্ত লিঙ্গ দেখবার কোনো স্কোপ আর নেই। চোখ খোলা আছে তোমাকে দেখার জন্য সব সময়, হাই ড্রপ দিও। গিফট প্যাক আলতো করে খুলো, মুখ হাঁ করাই আছে, আমার পছন্দের নন ভেজ সন্ধ্যায় সিঙ্গেল মল্ট খাওয়াতে ভুলো না। মাথাকে কোলেতে রেখে কথা বলো, গিটার বাজিয়ে গান গেও, 6 মাস অন্তর ফেসিয়াল করে দিও, চন্দনের পাউডার মাখিও। ভোরবেলা উঠে আর ঘুমোতে যাবার আগে চুমু খেও ঠোঁটে, রাত হলে দু চোখের পাতা বন্ধ করে দিও। জানো তো আলোতে ঘুমোতে পারি না, কানে কানে বুলো আজও উন্মাদের মতো ভালোবাসো। মাথা কেটে পাঠালুম প্রাপ্তি জানিও, মোবাইল নং কার্ডে লেখা আছে। এবারে একটা কবিতা পড়ছি যেটা আমার একজন পাঠিকা, তিনি হরপ্পার লিপি, মানে এতদিন তো কেউ বুঝতে পারছিল না যে ওগুলো কি জিনিস, ওগুলো আদপে লিপি না তখনকার দিনের এমোজি, না ইজিপ্টের মতন অক্ষর, মিশরের মতন ইত্যাদি নিয়ে গবেষণা করছিলেন তিনি। এখনো গবেষণা করছেন অবশ্য আর একটা প্রজেক্টে। তাই ওনার কবিতা লিখতে থাকেন সব সময়, কিন্তু এই গবেষণার ফলে ওনার
কবিতা লিখতে ব্যাঘাত হয়। জানি না উনিও ওটা দেখছেন কিনা। কবিতার নাম অংশুমালী, তোর ওই মহেঞ্জোদারোর লিপি উদ্ধার। কি গণিত, কি গণিত, মাথা ঝাঁঝা করে তোকে দেখে। ঝুঁকে আছিস টেবিলের ওপরে, আলফা গামা পাই ফাই কস থিটা জেড মাইনাস এক্স ইন্টু আর কিছু নাই। অনন্তে রয়েছে বটে ধূমকেতুর জলে তোর আলোময় মুখ, প্রতিবিম্ব ঠিকরে এসে ঝরে যাচ্ছে রকেটের ফুলঝুরি জেলে। কি জ্যামিতি, কি জ্যামিতি, ওরে ওরে ইউক্লিডিনি কবি, নিঃশ্বাসের ভাব দিয়ে লিখছিস মঙ্গল থেকে অমঙ্গল, মোটেই আলাদা নয়। কিরে বাবা, ত্রিকোণ মিতির জটিলতা, মারো গুলি প্রেম ফেম। না, ফেমকে গুলি নয়, ওটার জন্যই ঘামের ফসফরাস ওড়াচ্ছিস ব্রহ্মাণ্ড নিখিলে। গুণ ভাগ যোগ আর নিশ্ছিদ্র বিয়োগে প্রবলেম বলে কিছু নেই, সবই সমাধান। জাস্ট তুমি পিক আপ করে নাও কোন প্রবলেমটাকে সবচেয়ে কঠিন আর সমস্যাতীত বলে মনে হয়, ব্যাস ঝুঁকে পড়ো। খোলা চুল, লিপস্টিক, হীন হাসি, কপালেতে ভাঁজ। গ্যাজেটের গর্ভ চিরে তুলে নিবি হরপ্পা শিলের সেই বার্তাখানা। 1000 বছর আগে তোর সে পুরুষ প্রেমপত্র লিখে রেখে গেছে মহেঞ্জোদারোর লিপি দিয়ে। এখন উদ্ধার তোকে করতে হবেই। অবন্তিকা অংশুমালী, পড়ে বল ঠিক কি লিখেছিলুম তোকে। অমরত্ব, অমরত্ব। অবন্তিকা অংশুমালী, বাদ বাকি সবকিছু ভুলে গিয়ে আমার চিঠির বার্তা তাড়াতাড়ি উদ্ধার করে তুই আমাকে জানাস। এই কবিতাটার নাম কবিতা সাহেব। মাঝে আমি অন্যরকম কবিতা লেখা আরম্ভ করেছিলাম, এটা সেই সময়ের কবিতা। জানি না এখানে তো তারিখ লেখা নেই, আমার অন্য বইটায় যেটা এখানে প্রকাশিত হয়েছে তাতে এই তারিখগুলো লেখা আছে, কবিতা কবে প্রকাশিত হয়েছিল তার। এটার কবিতাটার নাম কবিতা সাহেব। তাকিয়ে পাথর করে দেবার সৌন্দর্য বোধ যে আমার ছিল না, তা কাজরি মাছের জাতীয় সঙ্গীতের ছোট ছোট ঢেউ দিয়ে বানানো অচেনা টকবগে মেয়েদের দেখে ভাল লাগে এমন উড়ু দুপুরে আকাশের গন্ধ শুকতে শুকতে লতিয়ে ওঠা গাছের ডগায় টের পেলুম যে আমায় শহুরে চাকরানির দোআঁশলা ইশারায় আবডালে বলেছিল, ডাক টিকিট ছাড়া জীবনে আর কিছু চাটা হয়নি নাকি গো দাদা বাবু? পাঁকে হাঁটতে পায়ের আবার কষ্ট কিসের? হ্যাপা তো সব মাথায়। সে যাগ্যে, দিনে দুবার অস্ত যাওয়া সূর্যের একটা চিত্রকল্প যদি পেতুম, নিদেন পক্ষে খোস পাঁচড়ার অলঙ্করণে একজন স্যানিটারি বাঙালির উপমা, তাহলে অজ্ঞান করার ওষুধের সুগন্ধি ফিসফুসানি শুনতে শুনতে নিশাচর শুক্রপিঠটা যেভাবে নুডুল নরম ঠোঁট আর সুপ গরম শ্বাসের তীর্থযাত্রায় বেরিয়ে ঝড়ের কায়দায় ফুরিয়ে যাবার তাড়ায় ভোগে, জিভের ওপরে হামাগুড়ি দেবার ইচ্ছে গোপন রাখতো না এদান্তিকেও। পদচিহ্ন দেখে মালুম হতো কে কে কোনখানে দাঁড়িয়ে আর কোথায় যাচ্ছে। আয়নাও তো দেখি পাড়া ঝরিয়ে নতুন বউয়ের স্মৃতি ভুলে যায়। তাই বলে যাদের রাশিফল সব কাগজেই নিত্যদিন হাসি খুশি থাকে, তারা কি পোয়াতি কাঁঠালের গাছ পাকা গন্ধে হিংসুটে বলতাদের ডাকবে, নাকি স্ফুলিঙ্গের জুতো পরা দূর পাল্লার রেলগাড়ির বাঙ্কে শুয়ে ভাববে, পরতের পর পরত বয়সের মুখোশ জমে মুখটাই সাহেব হয়ে গেল গো।
ওই সময় লেখা একটা কবিতা। এই কবিতাটার নাম গপসপ। একদিন না কাকেদের সড়গড় ভাষায় দেখলুম সরকারি প্যানেলভুক্ত মোড়াগুলো আমায় চিবিয়ে খাচ্ছে। দাঁতগুলো খন্ডে খন্ডে প্রকাশিত 32 ভলিউম মেঘ। চেহারা দেখে মনে হলো সব বাসি বিয়ের টাটকা বল। ব্যাঙের ডিমে তা দিতে মগ্ন বগিথালা ছাপ পদ্ম পাতায় যারা হাই তুলে তুলে অফিস ঘরের হাওয়া পাল্টায়। কথাটা এত সহজ যে বলে বোঝাতে পারবো না অবশ্যই। এখানে একটা মেটাফর ঢুকিয়ে ব্যাপারটা খোলসা করা যায়। টেকোদের ব্রোঞ্জ মূর্তি মরে যেতে চায়, অথচ উপায় নেই। রাতের সঙ্গে ঘুষাঘুষির পর রক্তশূন্য সকালবেলায় পালা বদল না হওয়া অব্দি ভুগতে থাকা অমরত্বের কলঙ্কে প্রদূষিত পরিবেশ দিয়ে সুনির্মিত অহংকারের ছাই পাশে হাউ হাউ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয় মা মারার রাস্তায়, যেন ঘড়ি থেকে মুহূর্ত সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়ে গেছে। এই কবিতাটা ওই সময় লেখা বা ওর আগে লেখা। কবিতাটার নাম আহ্লাদে সাতখানা। যে মেয়েটির চোখের পাতা দুর্গা টুনটুনির ফিনফিনে ডানায় গড়া, তার সঙ্গে মানে বাদ দেয়া শব্দে তৈরি আলটপকা বাক্যালাপে নাতি নাতনিদের ঝুলতে শেখাচ্ছিলেন লোলগতর বাদুর ঠাকুমা। যে গ্রামে মোষের কেঁদো পিঠে বসে শালিক পাখিরা হিচহাইক করে, সেখানের প্রেসার কুকার গুলো কিন্তু মেয়েটিকে দেখে আজও সিটি মারিনি, অথচ ওর সারা গায়ে জল চুয়ে পড়া সোঁদা সুরঙ্গের ঘন সবুজ গন্ধ ছিল। যে দেশে চোখের জল ফেললে সত্যিই টপ করে মিউজিক্যাল শব্দ হয়, ওখানেই তো প্রতিটি সবের চোখের পাতা বোঝাবার চাকরি পেয়েছে মেয়েটি। ইচ্ছে করলে ও চাঁদের কায়দায় যে কোনো সমুদ্রের গোমর ঘোচাতে পারে। যে জাজিম মেয়েটির নাচের তাল নিজের মির্জাপুরি নকশায় পুষে রাখে, তা আসলে ঝাঁক বাঁধা কাজরি মাছের কাতুকুতুতে খিলখিলে ঢেউ। শহুরে টবের গোলাপের ঢঙে আলসে থেকে ঝুঁকে মেয়েটিকে ডাক পড়ে। যে লোকটা লুঙ্গি না ধুতি পরবে ঠিক করতে না পেরে কাকতাড়ুয়া রয়ে গেল, তার সঙ্গে বিয়ে হতে ঝিলমিলে অন্ধকারে শুয়ে মেয়েটি জানতে পেরেছে ওর বুকের খড়ে কুয়াশা জমে শ্লেষা হয় বলে মাথায় পোড়া মাটির হেলমেট। যে দরজার কপাট খোলা আর বন্ধ করার আওয়াজ চুপচাপ লুকিয়ে থাকে, তা ঘুরিয়ে বলা যায় যে সে আওয়াজ এমন ভাবে গুজব ফিরি করে যেন বাদামের পাটবস্তু চোখের সামনে মেলে ধরে মুখস্থ করছে কাঠবিড়ালি। যে জেলখানায় এক চিলতে আকাশে দ্বিতীয়ার চাঁদ 3 লাফে উঠে পড়ে, সেখানে পেঁয়াজ ছাড়িয়ে ছাড়িয়ে যাদের কান্নার স্টক শেষ হয়ে গেছে, পান্তুয়ার মাংস দিয়ে তৈরি সেসব মহিলাদের ভিড়ে মেয়েটি আজ নায়িকা। আর একটা কবিতা পড়ছি। সোনালী মিত্র আছেন, দিল্লিতে থাকেন, জানি না উনি শুনছেন কিনা, পরে এটা ভিডিওটা আপনাকে দেব শোনার জন্য। পুরাণের সংস্কৃত পাতা থেকে নেমে এসে তুই শিখিয়েছিলিস কবির লেখকের গন্ডারের চামড়া খুলে রাস্তার ভিড়েতে মিশে যেতে। তার আগে নিজেকে বড় উন্নাসিক ভেবে কাদার সুপারম্যান হাত ঘড়ির কলকবজায় ঝড়েতে মেটাফর গুলো চালুনিতে চেলে ভেবেছি পিস্তল পাশে নেই বলে আত্মহত্যা করিনি এখনো। দিল্লির নিম্নচাপে চোখ হেঁকে ফিরিয়েছিলিস শব্দ ভিজুয়াল। তরোয়ালে আইনি ঝলকে লিপস্টিকে ছাপা অটোগ্রাফ প্রতিটি বিপ্লবের দাম হয় বদলেরও
বাজারও তো বসে। জুলিয়াস সিজারের গম্ভীর শেক্সপিয়ারি সাহিত্যের গমগমা ছেড়ে সাধারণ মানুষের মতো প্রেমিক চাউনি মেলি তোর কথা মেলে। বুড়ো বলে সক্রেটিস সাজবার সত্যিই দরকার ছিল নাকি? গ্রিসের গাধার উপরে বসে আথেন্স বা কলকাতার পচা গ্যাঞ্জামে, ধুতি পরে কাঁধে উত্তরীয় সাহিত্য সভায় নাকের বক্তিমে ছেড়ে। ভুলে যায় লোকে মজার এ মরে যাওয়া কনফর্ট কাল্লাস। সোনালী প্রেমিকা, তুই বুঝিয়েছিলিস হুদো হুদো বই লিখে বিদ্যানের নাক খোলা সাজ পোশাক খুলে দেখাও তো দেখি। কালো জীব, কালো শেষা, কালো বীর্য, কালো হাততালি, উলঙ্গ নাচো তো দেখি তাণ্ডবের আঙ্গিক বর্জিত তালে তালে। এ দেখ গন্ডারের শিব সত্য সুন্দরের চামড়া খুলে ফেলে আজকে পেয়েছি নখে প্রেমিকার চুলের জীবাশ্ম। জানি না লোকে শুনছেন না, টায়ার্ড হয়ে গেছেন। এই কবিতার নাম টাপরি। টাপরি শব্দটা বাংলায় নেই, এটা মারাঠি ভাষায় আছে, বা যাকে বলে মুম্বাইয়া হিন্দি তাতে আছে। মাস্তান, টাপরি হলো মাস্তান, বাংলায় যাকে মাস্তান বলে। মাস্তান তো বাংলা শব্দ নেই, বাংলায় ঢুকেছে। কবিতাটা এরকম। আমি যে কিনা পাল্টি মারা তিতিরের ছড়া খাওয়া আকাশ, জলে ডোবা ফানুস মোষের শিং থেকে জন্মেছিল। অলস চোখ দুপুরে পুঁতি ঝলমলে নিম গাছটার তলায় থাবা তুলতুলে আদর খাচ্ছিলুম ফুরু ফুরফুরে শ্যামাঙ্গী গৌরী। হাত কোপায় মোজা বৃষ্টির কাছে নতশির স্বর্ণ চাঁপার কোলে। আমি যে কিনা গ্রিল বসানো সকাল মেঠো দিগন্তে দাঁড়িয়ে মাড়ানো ঘাসের পদচিহ্ন আঁকা শোকাচ্ছন্ন রোদের সোঁদা ভূমিতে শেষ গড়াগড়ির বিছানায় কাঠ কিটের রাত ঘ্যাঙর শুনেছি, ভাবছিলুম উদ্দেশ্য প্রণীত হলেই খারাপ হতে যাবে কেন রে? পদ অলঙ্কৃতা করা গতরের ঘামে কি খাটুনির লবণ কলা নেই? আমি যে কিনা ডাহুককে জিজ্ঞেস করেছি প্রজাপতির ডানায় কি স্বাদ পাস, কানপটিতে ক্ষুরধ্বনি সেঁটে চিপকো খেলার তেজবরে কোণের আদলে জাহাজ এড়ানো লাইট হাউসের আলোয় এক করাত দেঁতো আঙুল। জামিনী রায়ের আঁকা স্তনের কেরানির সঙ্গে মহাকরণের খাঁচা লিফটে শিখেছিলুম আরোহী ফেলা পুং ঘোড়ার লাগাম ছেঁড়া হিড়সা। আমি যে কিনা উচ্চিংড়ের স্বরলিপিতে গাওয়া ফুসফাসুরে গান বেড়া জালের হাজার জনি মেলে ধরে রেখেছি ইলশে ঝাঁকের বর্ণালী, স্বদেশী আন্দোলনের লাশঝোলা স্মৃতির গাবগাছের পাশের ঝোপে শুকপোকায় কুড়ে খাওয়া লেবু পাতার পারফিউমড কিনার বরাবর পাথরকুচি কারখানা মালিকের ঘাড় কামানো পাহাড় থেকে উড়ছে। একটা কবিতা পড়ি, এটা লেডি ম্যাকবেথের জন্য লেখা। শেক্সপিয়ারের লেডি ম্যাকবেথ, তাকে মনে করে লেখা। কবিতাটার নাম নেভো মোম নেভো। আপনি আমার প্রিয় নারী, যদিও শুধুই শুনেছি ঘুমন্ত কণ্ঠের কালো, ফিল্মে দেখেছি আগুন লগ্নিকা। বুক দুটো অত ছোট কেন? দুঃখ হয় নাকি? আপনার মুখ দেখে মনে হচ্ছিল বুক ছোট বলে হত্যা করতে গিয়ে কিছুটা ঝুঁকলেন, নয়তো বুক উঁচু করে বলতেন যা করি তা করি, প্রেত তোর তাতে কি, তুই কি ঘুমের ইন্দ্রজালে শুধু বুক খুঁজে বেড়াস নাকি? সত্যিই তাই, আপনার ঘুমে ঢুকে তাছাড়া কি খুঁজবো বলুন?
ফেরার ট্যাক্সি ভাড়া, গ্যাসের রসিদ, যা ইচ্ছে করুন আপনি, জেনে নেব, চলন্ত গাছেরা বলে দেবে। না শুনলেও আকাশ তো ভেঙে পড়ছে না। আপনি আমার প্রিয় নারী। মন খারাপ করে দিলেন আজকে বৃষ্টির দিনে, ছাতাও আনিনি। আপনার পাশ দিয়ে যেতে যেতে ছাতার আড়াল থেকে আপনার ছোট্ট দুটো বুক জরিপ করে নিতে পারি। ব্র্যাঙ্কোর প্রেত আমি। ছোড়া দুটো নিলেন দু হাতে তুলে। মনে হয়েছিল বুকের গরবিনী হত্যা নেহাতি অজুহাত। কেউ তো আর মনে রাখবে না। উনিও জানেন তোমাকে দেখেই চুমু খেতে ইচ্ছে করেছিল। না না, আমুখের ঠোঁটে নয়, পাছার দু ঠোঁটে। আহা কি মসৃণ হতো রাজরানী হাওয়া। যেন ইস্কাপন নষ্ট করে নেচে উঠছে বিদ্যুতের খ্যাতি, যার অস্তিত্বে আমি বিশ্বাস করি না। খুলে বলি আপনাকে, আমি কিরকম ভাবে নারীকে খুঁজিতা বলছি শুনুন। যেমন ঘোড় দৌড়ের জুয়ারিরা ঘোড়ার রেস বই খুঁটে খুঁটে পড়ে, আমার ভেতর সেরকমই পোষা আছে কয়েকটা অসুখ, বুঝলেন? যখন প্রথম পড়ি প্রেমে পড়ে গেছিলুম নগ্ন আপনার। লেডি ম্যাকবেথ, আহা কি সংখিনী নারী, কি ডাগর রক্তময়ী চোখ। ঘুমন্ত হেঁটে যাচ্ছ মৃত্যুর মসৃণে সম্পূর্ণ পোশাকহীন, কোনো খেয়াল নেই। চেয়েছি জড়িয়ে ধরতে, বলতে চেয়েছি লেডি, লেডি। নগ্ন পশ্চিমে একটা চুমু শেষবার দাও। পুরস্কার নিয়ে ডাইনিরা দাঁড়িয়ে রয়েছে। রক্তাক্ত ছোড়ার সঙ্গে কথা বলো। বুকের নির্দয় ওঠানামা লেডি ম্যাকবেথ, ওই যিনি ছোট বুকে মনটা খারাপ করছে ফিরছেন বাড়ি, ওনাকে উৎসাহিত করো। বড় আরবের সমস্ত আরব ধুতে পারবে না হত্যার মিষ্টি গন্ধ। যেমনই লোক হোক, সে তো তার নিজস্ব দৈত্যের সৃষ্টি। তেমন নারীও আত্মজীবনীতে লিখবেন কিন্তু প্রথম হস্তমৈথুনের সোহা। ক্লিটোরিসে অঙ্গুলি বাজনার মৃদু উগড়ে তোলা ঝর্ণা ঝঙ্কার। আপনার নগ্নতার ব্যক্তিগত ছন্দ লেডি ম্যাকবেথের মতো হাঁটছেন কলকাতার রাস্তা দিয়ে সম্পূর্ণ উলঙ্গ। আমাকে চিনতে পেরেছেন? আমি ব্যাংকর প্রেত। প্রতিটি হত্যা দৃশ্যে উপস্থিত থেকে বুকের বর্তুলতা মাপি। যবে থেকে স্কুল পাঠ্য বইয়ে দুরূহ লেগেছিল লেডি ম্যাকবেথের লোভ সিংহাসনে রাজমহিষীর মতো উঁচু বুকে বসে আছো, স্কুল ফেরত সম্পূর্ণ উলঙ্গ তুমি হাঁটছো পাশাপাশি। ঘুমন্ত নয়, ঘুমকে খুন করেছিলে তুমি। চিৎকার করছিলে। কে জানতো বুড়ো লোকটার গায়ে এত রক্ত ছিল। এসবই আপনার নারীত্বের রক্ত। ছোট্ট দুটো বুকের দুঃখের ভাববেন না বেশি। যৌবন ফুরবার সঙ্গে এই দুঃখ চলে যাবে। তখন দেখবেন ক্লিটোরিস সাড়া দিচ্ছে না। রস ও শাস্ত্রহীন দেহ আদিরস প্রথমে লোপাট। ঘুমন্ত হাঁটবার আহ্লাদে নামছে দুঃস্বপ্ন। আপনার ছোট্ট বুক ছোট্টই থেকে যাবে যতই উদার হন। ভিকির দেখলেই বটুয়াতে কয়েনের ওজন কমান। লেডি ম্যাকবেথ ছাড়বে না। উচ্চাসার কি দুর্দশা, হাতে রক্ত, নেভ মোম নেভ। এবারে শেষ কবিতা পড়ছি, কেননা অনেকক্ষণ ধরে পড়ছি তো। রঙিন ক্যানভাস কর্তৃপক্ষ হয়তো বিরূপ হতে পারেন, জানি না। এটার নাম প্রজাপতি প্রজন্মের নারী তুই অবন্তিকা। রবীন্দ্রনাথ, এটা কিন্তু ভালো হচ্ছে না। অবন্তিকা বলছিল আপনি প্রতিদিন ওকে রুখে নিচ্ছেন, আপনাকে সাবান মাখাবার জন্য। বুড়ো হয়েছেন বলে আপনি নাকি একা বাথরুমে যেতে ভয় পান, আর হাতও পৌঁছয় না দেহের সর্বত্র। চুলে শ্যাম্পু ট্যাম্পু করা, পোশাক খুললে আসঙ্গ উন্মুখ নীল
প্রজাপতি ওড়ে ওরই শরীর থেকে, আর তারা আপনার লেখা গান গায়। এটা আপনি কি করছেন? আপনার প্রেমিকারা বুড়ি থুড়থুড়ি বলে কেন আমার প্রেমিকাটিকে ফাঁসাতে চাইছেন? আরেকটা কবিতা পড়ে, এটা অ্যামি ওয়াইন ছিলেন, আত্মহত্যা করেছিলেন গায়িকা, অত্যন্ত কম বয়সে, তাকে নিয়ে লেখা। কবিতাটার নাম মর মুখপুরি। বাংলাদেশে অনেক সাইটে এটা প্রকাশিত হয়েছে অবশ্য কবিতাটা, কেউ কেউ পরিচিত হতে পারেন এর সঙ্গে। এই বেশ ভালো হলো অ্যামি, বিন্দাস জীবন ফেঁদে তাকে, গানে নাচে মাদকের জুয়ার পুণ্যে আমি কি বলবো বল অ্যামি ওয়াইন হাউস। আমি তো ছিলুম তো জানালার কাঁচ ভেঙে ল্যাম্ব অফ গডের দামামায়, বাজ পড়া গিটারের ছেনাল আলোয় চাকাচৌন্দ ভাম। আমি তো ছিলুম, তুই দেখলি না, হেরশেল টমাসের শিবরে বিষের শিশি মাধুকরী লেপের নিঃশ্বাসে। আমি স্তনের গোলাপি উল্কি প্রজাপতি হয়ে কাঁপছে, দেখছিস লাল রঙে। আমি ওয়াইন হাউস মুখপুরি, ঘাসের ঝাপসা নদী, কোকেনের দোলানো কোমর, চোখ থ্যাবড়া কাজলে ঘোলা, ঠিক যেন বাবার রিটাচ করা খুকিদের নকল গোলাপি ঠোঁট বয়ামে ভাসাচ্ছে হাসি। সাদা কালো, হ্যাঁ সাদা কালো ব্যাক টু ব্ল্যাক গাইছিস বিবিসির ভিড়েল মাচানে কিংবা রকবাজ খেমো হুল্লোড়ে। আরো সব কে কি যেন ভুলে যাচ্ছি ভুলে। ও হ্যাঁ মনে পড়লো, ক্রিস্টেন পাফ, জনি ম্যাককুলোস, রাজকমল চৌধুরী, ফাল্গুনি রায়, অ্যান্ড্রু উড, সেক্স পিস্টলের সিড ভিশাস, ডার্বি গ্রেস, অ্যাস্টন মেইডেন, সমীর বসু, শামসের আনোয়ার, কেসি কালভার, হেরোইন ওভারডোজ। আচ্ছা, ওভারডোজ কাকে বলে আমি ওয়াইন হাউস? বলতোই, কিভাবে জানবে কেউ? নিজেকে পাবার জন্যে, নিজের সঙ্গে নিজে প্রেমে পড়বার জন্যে ইউকিকো ওকাকার গাইতে গাইতে ছাদ থেকে শীতল হাওয়ায় দুহাত মেলে ঝাঁপ দেয়া, কিংবা বেহালা হাতে সিলিং এর হুক থেকে ঝুলে পড়া আয়ান কার্টিস। কত নাম, কত স্মৃতি, কিন্তু কারোর মুখ মনে করা বেশ মুশকিল। তোর মুখ ভুলে যাব দিন কতক পর, ভুলে গেছি কচি নাভির সুগন্ধ, শেষ নারীটির চিঠি, আত্মহত্যার হুমকি সাজা। হ্যাঁ রিয়েলি, নরম গরম লাশ। হা, স্বর্গ নরক নয়, ঘাসেতে মিনিট 15, যিশুর হোলি গ্রেইল তুলে ধরে 3 চিয়ার্স, বন্ধুরা শত্রুরা, ডার্লিং দেখা হবে অন্ধকার ক্ষণে। দুঠ্যাং ছড়িয়ে এখন অজানা মঞ্চ, অজানারা ছাড়া আর কিছু জানাবার বাকি নেই। আমি সি ইউ, সি ইউ, মিস ইউ অল। এখানে আমার ইন্টারনেট কেটে গেছে, সুতরাং আর বোধহয় রেকর্ড